আরে, এই ভিড়ের মধ্যে কি এমন কেউ আছে যে বজ্রর সাথে লড়াই করতে পারে? কেউ কি আছে ওকে হারানোর মতো? যদি কেউ ওকে হারিয়ে দিতে পারে তবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে পুরো 10 কোটি টাকা। আমি লড়ব এই বজ্রের সাথে। তুমি শুধু আমার পুরস্কার তৈরি রেখো, ওকে আমি এক্ষুনি ধুলোয় মিশিয়ে দিচ্ছি। আরে ভিখারি কোথাকার, তোর এত বড় সাহস যে তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তবে চল, আজ তোর জমের দুয়ারে যাওয়ার জন্যই তৈরি হয়ে যা। 10 কোটি টাকার পুরস্কার, আর সামনে দাঁড়িয়ে এক হিংস্র দানব, যার এক একটি ঘুষি মানেই নির্ঘাত মৃত্যু। স্টেডিয়াম ভর্তি হাজার হাজার মানুষ উপহাস করছিল তাকে ভিখারি বলে, কিন্তু সেই ছেঁড়া পোশাক আর ধুলো মাখা শরীরের আড়ালে লুকিয়েছিল এক অজেয় জেদ। সে কি স্রেফ টাকার জন্য লড়ছে, নাকি লড়াইয়ের আড়ালে লুকিয়ে আছে এক পঙ্গু বাবার সম্মান আর বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করা এক অসুস্থ মায়ের নিঃশ্বাস? অভাবের চরম সীমায় পৌঁছে যাওয়া এক কিশোর কি পারবে এই অসম যুদ্ধে জয়ী হয়ে পুরো পৃথিবীকে স্তম্ভিত করে দিতে? ছেঁড়া চটি আর নোংরা বস্তা যার পরিচয় ছিল, তার এই রাজকীয় প্রত্যাবর্তনের রোমাঞ্চকর কাহিনী আপনাকে আজ চোখের পলক ফেলতে দেবে না। গল্পের শেষ মিনিটে যা ঘটবে তা দেখার জন্য আপনি হয়তো প্রস্তুত নন। তাই শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যে কোথা থেকে ভিডিওটি শুনছেন। চলুন শুরু করা যাক সেই হৃদয়স্পর্শী গল্প। তখন ভোর 4টে, পুরো শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আর্যর দুচোখে ঘুম ছিল না। তার দুনিয়ায় সকাল সূর্যের কিরণ দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় সীমাহীন দায়িত্বের বোঝা দিয়ে। 16 বছরের কিশোর আর্য, যার কাঁধ এখনো স্কুলের ব্যাগের ভার বইবার কথা ছিল, সেখানে আজ ঝুলছে এক নোংরা আর ভারী বস্তা। সে শহরের সেই গলিগুলো দিয়ে হাঁটছিল যেখানে সাধারণ মানুষ দুর্গন্ধে নাকে রুমাল চেপে ধরে। আর্য একজন টোকাই, আবর্জনা কুড়ানোই তার কাজ। ময়লা পোশাক, উস্কোখুস্কো চুল আর পায়ে ভিন্ন ভিন্ন রঙের দুটো ছেঁড়া চটি। লোকে তাকে দেখলে ঘৃণায় পথ বদলে নেয়, যেন তার দারিদ্র্য কোনো ছোঁয়াচে রোগ। কিন্তু সেই ধুলো মাখা মুখ আর তালি দেওয়া কাপড়ের নিচে এমন এক শরীর ছিল যা পাথরের মতো শক্ত। তার কবজি কোনো সাধারণ কিশোরের মতো ছিল না, সেগুলো ছিল এক একটা লোহার রডের মতো মজবুত। আর্য তখন আবর্জনার স্তূপে প্লাস্টিকের বোতল খুঁজছিল, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। তার মনে পড়ছিল সেই ফেলে আসা দিনগুলোর কথা, যখন তাদের ঘর ভরা থাকত ট্রফি আর মেডেলে। আর্যর বাবা বিক্রম প্রতাপ ছিলেন সেই সময়ের কুস্তি জগতের মুকুটহীন সম্রাট। তার নাম শুনলেই নামজাদা সব পালোয়ানরা আঁখড়া ছেলে পালিয়ে যাওয়ার কথা ভাবত। আর্যর স্পষ্ট মনে পড়ে তার বাবা কিভাবে তাকে নিজের চয়রা কাঁধে বসিয়ে মেলায় নিয়ে যেতেন। কিন্তু বিক্রম প্রতাপের সেই শক্তি শেষ পর্যন্ত তার শত্রু হয়ে দাঁড়াল। শহরের এক দুর্নীতিগ্রস্ত আর ঈর্ষান্বিত পালোয়ান এক বড় প্রতিযোগিতায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। কুস্তির সমস্ত নিয়ম ভেঙে পেছন থেকে বিক্রমের মেরুদণ্ডে এমন এক আঘাত করা হলো যে তিনি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারলেন না। সেই আঘাত শুধু একজন পালোয়ানকে নয়, বরং একটা পুরো পরিবারকে তিলে তিলে মেরে ফেলল। বাবার চিকিৎসায় সব জমানো পুঁজি শেষ হয়ে গেল, ঘরবাড়ি বিক্রি হলো, এবং শেষ পর্যন্ত চরম অসহায়ত্বের মধ্যে বিক্রম প্রতাপ মারা গেলেন। স্বামীর মৃত্যুর পর মা শান্তা শোকে এতটাই ভেঙে পড়লেন যে তিনি সারাক্ষণ অসুস্থ থাকতে শুরু করলেন। অ্যাজমা আর টিবির মতো রোগ তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। এখন আর্যর সামনে লক্ষ্যমাত্র দুটি: দিনে আবর্জনা কুড়িয়ে মায়ের ওষুধের টাকা জোগাড় করা, আর রাতে বাবার সেই অসম্পূর্ণ স্বপ্নকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখা। প্রতিদিন সূর্য ডুবলে আর্য শহরের বাইরে এক পুরনো ধ্বংসস্তূপে পরিণত হওয়া আখড়ায় গিয়ে হাজির হয়। সেখানে কোনো আলো নেই, শুধু ভাঙা ছাদ দিয়ে চুইয়ে আসা চাঁদের আলোই তার একমাত্র ভরসা। সে পরম শ্রদ্ধায় সেই ঠান্ডা মাটি নিজের কপালে ছোঁয়ায়, ঠিক যেমন মানুষ মন্দিরে মাথা নত করে। সেখানে তার কোনো কোচ নেই, কোনো সাগারেদ নেই। তার একমাত্র সঙ্গী তার শরীরের কষ্ট আর নিজের ছায়া। সে বিশালাকার পাথর তুলে শক্তি বাড়ায়, পুরনো গাছের গুঁড়িতে আঘাত করে কুস্তির প্যাঁচ রপ্ত করে। যখন সে মাটিতে আছাড় খেয়ে চোট পায়, তখন সে কাঁদে না, সে সেই নির্জনতায় তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। ওঠ আর্য, ব্যথা শরীর থেকে দুর্বলতাকে বের করে দেয়। যতক্ষণ না তুই ভেতর থেকে ভেঙে পড়ছিস, ততক্ষণ তোকে হারানো অসম্ভব। একদিন বাড়ি ফিরে আর্য দেখল তার মায়ের অবস্থা খুব আশঙ্কাজনক। তিনি রক্তবমি করছেন। মা! আর্য চিৎকার করে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বললেন, বাবা, একটু জল। আর্য তাকে জল খাওয়ালো ঠিকই, কিন্তু সে জানত শুধু জলে কাজ হবে না। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিলেন দ্রুত বড় অপারেশন না করলে মাকে বাঁচানো যাবে না।
অপারেশনের খরচ ছিল কয়েক লাখ টাকা, অথচ আর্যর পকেটে তখন সারা দিনের আয় ছিল মাত্র 40 টাকা। চরম হতাশায় সে যখন বাড়ির বাইরের দাওয়ায় বসে কাঁদছিল, তখন পাশ দিয়ে যাওয়া কিছু লোকের কথা তার কানে এলো। শুনলে তোমরা? 10 কোটি টাকা, কিন্তু জিতবে কে? সবাই বলছে বজ্র আসছে, ওই জল্লাদ বজ্র। ওর সামনে যে দাঁড়ায় সে সরাসরি হাসপাতালেই চোখ খোলে। কোনো পাগল ছাড়া ওর সাথে কেউ লড়তে যাবে না। 10 কোটি টাকা! এই অঙ্কের টাকা তার মায়ের প্রাণ ফিরিয়ে দিতে পারে। এই টাকা তাদের কপাল থেকে দারিদ্র্যের অভিশাপ মুছে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে তাদের হারানো সম্মান। কিন্তু বজ্র? আর্য তার নাম শুনেছিল। বজ্র কোনো মানুষ নয়, যেন এক জীবন্ত পিশাচ। 6.5 ফুট উচ্চতা আর 120 কেজি ওজনের সেই দানবকে হারানো ছিল প্রায় অসম্ভব। আর্য নিজের রোগা হাতের দিকে তাকালো। সে কি পারবে? ঠিক তখনই ভেতর থেকে মায়ের সেই ভয়াবহ কাশির শব্দ ভেসে এলো। সেই শব্দ আর্যর বুকে হাতুড়ির মতো বিঁধল। সে নিজের মুঠি শক্ত করল। চোখে আর জল নেই, বরং সেখানে জেদের আগুন জ্বলছে। সে নিজেকে বলল, ভয় পাওয়ার সময় শেষ। বাবা থাকলে কি পিছিয়ে যেতেন? কখনো না। আমি বিক্রম প্রতাপের ছেলে। আমার রগের রক্ত নয়, আকড়ার মাটি দৌড়ায়। পরের দিন শহরের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। হাজার হাজার মানুষের চিৎকার আর হৈহুল্লোড়। ধনীদের দামি গাড়িগুলো রোদে ঝকঝক করছিল। চারদিকে ঢোল নগাড়া বাজছিল। এই রাজকীয় চাকচিক্যের মাঝে এক কিশোর, যার গায়ে ছেঁড়া কাপড় আর কাঁধে এক নোংরা ব্যাগ, ভিড় চিরে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। সিকিউরিটি গার্ড তাকে রুখে দিয়ে বলল, এই টোকাই, এদিকে কোথায় যাচ্ছিস? এটা তোর জায়গা নয়, ভাগ এখান থেকে। আর্য মাথা উঁচু করে তাকালো। তার চোখে এমন এক তীব্র চমক ছিল যে গার্ড এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। আমাকে ভেতরে যেতে হবে, আর্য ধীর কিন্তু গম্ভীর গলায় বলল। আমি লড়তে এসেছি। গার্ড তাচ্ছিল্য করে হেসে উঠল। লড়বি? কার সাথে? খিদের সাথে? যা বাবা, অন্য কোথাও গিয়ে ভিক্ষা কর। ঠিক তখনই অ্যানাউন্সারের আওয়াজ ভেসে এলো, দেবী ও সজ্জনগণ, এবার স্বাগত জানান এই আকড়ার মুকুটহীন সম্রাট, অজেয় যোদ্ধা বজ্রকে। স্টেডিয়ামের গর্জন আকাশ ছুল। আর্য আর গার্ডের দিকে তাকালো না। সে ব্যারিকেডের নিচ দিয়ে গোলে ভেতরে দৌড়ে গেল। সামনে তার জম দাঁড়িয়েছিল, কিন্তু সেই জমের পেছনে দাঁড়িয়েছিল তার মায়ের জীবন। স্টেডিয়ামের ঠিক মাঝখানে ধুলো উড়ছিল আর বজ্র গর্জন করছিল। আর্য সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে তার ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হতে যাচ্ছিল। সেই মাটির মাঝে বজ্র দাঁড়িয়েছিল যেন এক বিশালাকার পাহাড়। তার হাতগুলো ছিল বটগাছের শিকড়ের মতো মোটা, আর বুকটা ছিল এক দুর্ভেদ্য দেওয়ালের মতো। সে মাত্রই এক নামকরা পালোয়ানকে তুচ্ছ খেলনার মতো ছুঁড়ে ফেলেছে। সেই পালোয়ান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল, আর তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হলো। অ্যানাউন্সারের মাইকটা তখন কাঁপছিল। সে চিৎকার করে বলল, আর কি কেউ আছে? আর কি কোনো বীর আছে যে বজ্রকে চ্যালেঞ্জ করতে পারে? পুরস্কার এখন 1 কোটি টাকা। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল। বড় বড় সব পালোয়ানরা মাথা নিচু করে নিল। বজ্রের নিষ্ঠুরতা দেখে সবার আত্মা কেঁপে উঠেছিল। বজ্র আখড়ার মাঝে দাঁড়িয়ে নিজের উড়ুতে চাপড় মারল আর অট্টহাসি দিয়ে বলল, এই শহরে কি সব পুরুষ মরে গেছে? কেউ কি নেই আমার সামনে দাঁড়ানোর মতো? নাকি আমি এই ইনাম লড়াই ছাড়াই নিয়ে যাব? তার হাসিতে ছিল আকাশ ছোঁয়া অহংকার। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে শুই পড়ার শব্দও শোনা যেত। ঠিক তখনই ভিড়ের এক কোণ থেকে একটি সরু কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, আমি লড়ব। সবার নজর সেই আওয়াজের দিকে ঘুরল। ভিআইপি স্ট্যান্ড বা নামী কুস্তিগিরদের ঘর থেকে নয়, বরং সাধারণ মানুষের ভিড় চিরে আর্য এগিয়ে আসছিল। তার পরনে ছেঁড়া কাপড়, মুখে ধুলো আর কালি মাখা, আর পায়ে সেই জীর্ণ চটি। গ্যালারি থেকে হাসির রোল উঠল। আরে দেখো, টোকাই এসেছে কুস্তি লড়তে। ওরে ছেলে, এটা আখড়া, ভাঙাড়ির দোকান নয়। যা গিয়ে প্লাস্টিকের বোতল কুড়োগে। লোকে তার ওপর পপকর্ন আর খালি বোতল ছুটতে লাগলো। অপমানের প্রতিটি তীর আর্য শরীর বিদ্ধ করছিল, কিন্তু তার মন ছিল ইস্পাতের তৈরি। সে সোজা হেঁটে গিয়ে আখড়ার দড়ির সামনে দাঁড়ালো। বজ্র তাকে নিচ থেকে ওপর পর্যন্ত এমনভাবে দেখল যেন কোনো সিংহ একটা মশা দেখছে। তুই? বজ্র ঘৃণাভরে জিজ্ঞেস করল, তুই আমার সাথে লড়বি? এই ভিখারি, তুই কি জানিস এখানে মানুষের জান চলে যায়? পালা এখান থেকে, নয়তো এক ঘুষিতে তোর হাড়ের গুঁড়ো হয়ে যাবে। আর্য নিচু হয়ে সেই মাটি কপালে ছোঁয়ানো, ঠিক যেমনটা তার বাবা করতেন। সে বজ্রের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো। আমি এখানে ভিক্ষা করতে আসিনি বজ্র, আর্য শান্ত স্বরে বলল। আমি লড়তে এসেছি, আর এই পুরস্কার আমিই নিয়ে যাব। বজ্রের অহংকারে যেন কেউ চড় মারল। একটা সাধারণ টোকাই ছেলে তাকে চ্যালেঞ্জ করছে। বজ্র রাগে ফেটে পড়ে বলল, ঠিক আছে কিট, তোর যখন মরার এতই শখ, তবে তাই হবে। রেফারি আর্যকে থামানোর শেষ চেষ্টা করলেন। বাবা, এটা নিয়মের বাইরে,
তোমার বয়স আর ওজন। ঠিক তখনই আয়োজক শিল্পপতি রতন সিং মাইকে ঘোষণা করলেন, থামিও না, এই ছেলেটা যদি মরতে চায় তবে মরতে দাও, জনতা একটু তামাশা দেখতে যায়। লড়াইয়ের ঘণ্টা বাজল। বজ্র আর্যকে বিন্দু মাত্র সুযোগ দিল না। ঘণ্টা বাজার সাথে সাথেই সে আর্যর ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। আর্য সরে যাওয়ার চেষ্টা করল ঠিকই, কিন্তু বজ্রের গতি ছিল বিদ্যুতের মতো। বজ্র তাকে ধরে শূন্যে তুলে আছাড় মারল। ধাড়াম! ধুলোর মেঘ উড়ল। আর্যর পাজরে যেন বিদ্যুৎ খেলে গেল। যন্ত্রণায় তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। ভিড় চিৎকার করে উঠল, মেরে ফেলো, শেষ করে দাও! আর্য যখন ওঠার চেষ্টা করছিল, বজ্র তাকে ফুটবলের মতো এক লাথি মারল। আর্য গড়াতে গড়াতে আখড়ার প্রান্তে গিয়ে ছিটকে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। বজ্র হাসতে হাসতে বলল, বলেছিলাম না, এক ঘুষিতেই শেষ হয়ে যাবি? এখনো সময় আছে, পালা, নয়তো এরপর আর উঠতে পারবি না। আর্য তখন হাঁপাচ্ছিল। তার শরীর চিৎকার করে বলছিল, ব্যাস, আর না। কিন্তু ঠিক তখনই তার মায়ের মুখটা মনে পড়ল, সেই হাসপাতালের বিছানা আর সেই রক্তবমি। তার মনে পড়ল বাবার সেই শেষ দিন। সে নিজের হাতের তালু মাটিতে ঘষল। না, আমি হারতে পারি না। সে মনে মনে প্রতিজ্ঞা করল। আর্য কাঁপতে কাঁপতে আবার উঠে দাঁড়াল। পুরো স্টেডিয়ামের হাসি হঠাৎ থেমে গেল। মানুষ অবাক হয়ে দেখল, এত জোরালো আঘাতের পর একটা ছেলে দাঁড়ালো কিভাবে। বজ্রর মুখ রাগে লাল হয়ে গেল। তোর কি কোনো ব্যথা লাগে না? আর্য তার রক্তমাখা ঠোঁটে মুচকি হেসে বলল, বজ্র, তুই তো আমাকে শুধু এই মাটিতে ফেলেছিস। আমি খিদের জ্বালা সহ্য করেছি, দিনের পর দিন রোগ আর মানুষের অপমান সহ্য করেছি। তোর এই খুশি সেই যন্ত্রণার কাছে কিছুই না। আর্য বজ্রর চোখের দিকে তাকিয়ে এক শর্ত রাখল, শোন বজ্র, যদি তুই আমাকে হারিয়ে দিস, তবে কথা দিচ্ছি আজ থেকে কুস্তির নাম মুখে নেব না। কিন্তু যদি আমি জিতি, তবে তোকে মানতে হবে যে শক্তি শরীরে নয়, বরং কলিজায় থাকে। বজ্র এবার খুনের নেশায় গর্জন করে এগিয়ে এলো। সে আর্যর গলা টিপে ধরল। আর্যর পা তখন বাতাসে ঝুলছে, তার দম বন্ধ হয়ে আসছিল। পুরো স্টেডিয়াম তখন স্তব্ধ। সবাই ভেবেছিল আর্য এবার শেষ, কিন্তু জীবন আর্যকে কঠিন লড়াই শিখিয়েছিল। যখন বজ্র তাকে পিষে মারার চেষ্টা করছিল, আর্য শক্তির বদলে বুদ্ধি ব্যবহার করল। তার বাবার শেখানো সেই অমর বাণী তার কানে বাজল, যখন শত্রু তোমার চেয়ে বহুগুণ বড় হয়, তখন তার শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করো। আর্য বজ্রের হাতের কবজির একটি বিশেষ রগ নিজের বুড়ো আঙুল দিয়ে সজোরে চেপে ধরল। যন্ত্রণায় বজ্রের বজ্রমুঠি এক মুহূর্তের জন্য আলগা হল। সেই সুযোগে আর্য বিড়ালের মতো ক্ষিপ্রতায় বজ্রের ঘাড়ের উপর চড়ে বসল। বজ্র দিশেহারা হয়ে গেল। সে আর্যকে ঝেড়ে ফাড়ার জন্য এদিক ওদিক দৌড়াতে লাগল, দেয়ালে ধাক্কা মারল, কিন্তু আর্য জোঁকের মতো তার সাথে সেটে গইল। আর্যর প্রতিটি আঘাত ছিল নিখুঁত। সে গায়ের শক্তি ব্যয় না করে বজ্রকে ক্লান্ত করতে থাকল। বজ্র ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ল। তার বিশাল শরীরই এখন তার শত্রু হয়ে দাঁড়ালো। আর্য সে সুযোগের অপেক্ষায় ছিল। বজ্র রাগে এক জোরালো ঘুষি ছুড়ল। আর্য নিচু হয়ে সরে গেল। বজ্রর ভারসাম্য বিগড়ে গেল। এটাই ছিল সেই মোক্ষম সময়। আর্যর চোখের সামনে তার বাবা বিক্রম প্রতাপের ছায়া ভেসে উঠল। সে বজ্রর পাকে এক বিশেষ প্যাঁচে ভাসিয়ে ধরল। এটা ছিল সেই রহস্যময় নাক পাশ চাল, যা তার বাবা তাকে অন্ধকারে রাখারায় শিখিয়েছিলেন। এক বিশালাকার পাহাড় যেন নড়বড়ে হয়ে উঠল। গ্যালারির মানুষ সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ল। এটা কি সত্যি সম্ভব? আর্য তার শেষ শক্তিটুকু এক জায়গায় আনল, ঈশ্বর আর বাবাকে স্মরণ করল, এবং এক জোরালো হুঙ্কারের সাথে বজ্রকে টেনে আছাড় মারল। আখড়ায় সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আর্যর নিখুঁত নাগপাশ চালের সামনে বজ্র পুরোপুরি নিরুপায় হয়ে পড়ল। আর্যর রক্তে তখন উন্মাদনা। সে এক জোরালো ঝটকায় বজ্রর বিশাল শরীরকে শূন্যে ভাসিয়ে আছাড় মারল। ধাড়াম! পুরো স্টেডিয়াম কেঁপে উঠল। সেই আওয়াজ ছিল কোনো অট্টালিকা ভেঙে পড়ার মতো। শহরের অপরাজেয় পালোয়ান বজ্র তখন চিত হয়ে মাটিতে। আর্য এক সেকেন্ড সময় নষ্ট না করে বজ্রকে এমনভাবে চেপে ধরল যে সে আর নড়ার ক্ষমতা পেল না। রেফরি মাটিতে হাত চাপড়ে গুনতে শুরু করলেন। 1, 2। বজ্র ওঠার মরণপন্ন চেষ্টা করল, কিন্তু পারল না। আর্যর চোখে তখন আনন্দাশ্রু। সে চিৎকার করে বলল, এটা আমার মায়ের জন্য। 3। ঘণ্টা বাজল, ঢং ঢং ঢং। এক মুহূর্তের জন্য স্টেডিয়ামে শ্মশান নীরবতা নেমে এলো। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেই টোকাই ছেলেটা, সেই ভিখারি ছেলেটা জিতে গেছে। আর তারপর সেই নীরবতা ভেঙে এক আকাশ ছোঁয়া গর্জন শুরু হলো। মানুষ পাগলের মতো চিৎকার করতে লাগলো, আর্য, আর্য! আর্য ধীরে ধীরে বজ্রের উপর থেকে উঠে সেই মাটিতেই শুয়ে পড়ল। তার বুক কামারের হাদরের মতো ওঠানামা করছিল। সে আকাশের দিকে তাকিয়ে দেখল, সেই উজ্জ্বল আলোগুলোর মাঝে তার বাবা যেন হাসছেন। বজ্র তখনও মাটিতে পড়ে হাঁপাচ্ছিল। তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে উঠে আর্যর হাত উপরে তুলল। আমি হেলে গেছি, বজ্র মাইকে ঘোষণা করল।
আমি শরীর বানিয়েছি ঠিকই, কিন্তু এই কিশোর তার আত্মাকে লোহার মতো মজবুত করেছে। আসল বীর এই আর্য। মিডিয়ার রিপোর্টাররা আর্যকে ঘিরে ধরল। আর্যর ধুলো মাখা রক্তমাখা শরীর তখন মেডেলের মতো চকচক করছিল। সে মাইক হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনারা জিজ্ঞেস করছেন আমি কে? আপনারাই তো বলেছিলেন আমি একজন টোকাই। কিন্তু সত্যিটা হলো আমি সেই বিক্রম প্রতাপের ছেলে যাকে এই শহর ভুলে গিয়েছিল। আমি কুস্তি লড়েছি আমার মায়ের নিঃশ্বাসটুকু বাঁচিয়ে রাখার জন্য। আমি একজন পালোয়ানের ছেলে আর এক অসুস্থ মায়ের লড়াই, এটাই আমার পরিচয়। পুরো স্টেডিয়ামে আবার নীরবতা নেমে এলো, তবে এবার অপমানের নয়, বরং পরম সম্মানের। অনেক মানুষের চোখে তখন জল। শিল্পপতি রতন সিং এগিয়ে এসে আর্যর হাতে সেই চেক তুলে দিলেন। আর্য এক মুহূর্তও সেখানে আর দাঁড়াল না। সে সোজা হাসপাতালের দিকে দৌড়াল। আইসিইউর সামনে গিয়ে সে ডাক্তারদের হাতে সেই চেক তুলে দিয়ে আর্তনাদ করে বলল, টাকা নিন, কিন্তু আমার মাকে বাঁচান। ঘণ্টা তিনেক পর ডাক্তার হাসি মুখে বেরিয়ে এসে বললেন, অপারেশন সফল হয়েছে আর্য, তোমার মা এখন বিপদমুক্ত। আর্যর তখন ডুকরে কেঁদে ওঠা ছাড়া আর কোনো ভাষা ছিল না। কিছুদিন পর আর্য যখন তার মাকে হুইল চেয়ারে করে হাসপাতাল থেকে বের করে আনল, সে দেখল বাইরে হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এসব কি? আর্য মায়ের কোলে মাথা রেখে বলল, মা, বাবার স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের আর কোনোদিন আবর্জনা কুড়োতে হবে না। এখন আমরা সম্মানের সাথে বাঁচব। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তুই শুধু লড়াই জিতিসনি, তুই আজ জীবনকে জিতে নিয়েছিস। সেদিন শহরবাসী বুঝতে পারল, ধুলোমাখা নোংরা পোশাকের নিচেও কখনো কখনো হিরে লুকিয়ে থাকে। বন্ধুরা, আজকের এই গল্পটি দেখার পর নিজেকে একবার প্রশ্ন করুন, আসল শক্তি কি কেবল বিশাল সরিয়ে থাকে, নাকি বুকের ভেতরের অদম্য সাহসে? আমরা প্রায়ই মানুষকে তার বাইরের পোশাক বা অভাব দেখে বিচার করি, কিন্তু আমরা কি জানি সেই ধুলোমাখা শরীরের আড়ালে কতটা বড় যোদ্ধা লুকিয়ে থাকতে পারে? এই গল্প আমাদের একটি কঠিন সত্য শেখায়। পরিস্থিতি আপনাকে সাময়িকভাবে পরাজিত করতে পারে, কিন্তু আপনার ভেতরের জেদকে দমাতে পারে না। যখন আপনার লড়াইয়ের পেছনে কোনো মহান উদ্দেশ্য থাকে, যখন লড়াইটা হয় প্রিয়জনের জীবন বাঁচানোর জন্য, তখন পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকে রাখতে পারবে না। তাই আপনার আজকের অভাবকে দুর্বলতা ভাববেন না, বরং একেই নিজের শক্তিতে রূপান্তর করুন। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার সাহস রাখে। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে সবাই আপনার উপর বিশ্বাস হারিয়েছিল, কিন্তু আপনি হাল ছাড়েননি? আপনার সেই লড়াইয়ের গল্পটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি গল্প হয়তো অন্য কাউকে বেঁচে থাকার প্রেরণা দেবে। ধন্যবাদ।